আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে এখন যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে দুটো ধারা। একটি ধারা হচ্ছে মধ্যপন্থার রাজনীতি, যেটা নেতৃত্ব দিচ্ছে বা প্রধান শক্তি হিসেবে আমরা বিএনপিকে দেখতে পাচ্ছি। বিএনপিকে একটা সময় পর্যন্ত ডান ঘেঁষা মধ্যপন্থার দল বলা হতো, আর আওয়ামী লীগ হচ্ছে বাম ঘেঁষা মধ্যপন্থার দল। কিন্তু এখন বিএনপি আমরা লক্ষ্য করছি যে পুরোপুরি একটা মধ্যপন্থার দলে পরিণত হয়েছে। বিএনপির বেশ কিছু মিত্র আছে, কারোর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে, যেমন জামায়াত ইসলামী, এটা অনেক আগেই। আর বেশ কিছু রাজনৈতিক দল আছে ছোট ছোট, যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে বিভিন্ন সময়ে কাছাকাছি ছিল। তাদের কেউ বাম, কেউ ডান, কেউ কট্টর ডান, কেউ মধ্যপন্থার ছোট ছোট দল। এই দলগুলোর কেউ এখনো বিএনপির সঙ্গে আছে, আবার শক্তি বিএনপি কতখানি বিএনপির আছে বা বিএনপি কি করতে পারবে পারবে না সেটা বুঝতে কিছুটা দ্বিধায় থাকবার কারণে তাদেরকে মাঝে মাঝে অন্যদের সঙ্গে দেখা যায়, অর্থাৎ বিএনপির বিপরীত শক্তির সঙ্গে দেখা যায়। এই বিপরীত শক্তিটা কারা? বিপরীত শক্তির মধ্যে সংঘবদ্ধ রাজনৈতিক দল হিসেবে প্রধান হচ্ছে জামায়াত ইসলামী, এবং এখন এনসিপির নাম আছে, সবার ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির নামও অনেকের মুখে মুখে আছে। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, নেতৃত্ব বলতে সেই আন্দোলনের একক কোনো নেতা ছিল না এবং কোনো নেতাও ছিল না, প্রায় 165 জনের মতো সমন্বয় ছিল। তাদের মধ্যে সামনের সারিতে পরিচিত যারা, তাদের কয়েকজন মিলে এই দলটা করেছেন। দলটা আলোচনায় আছে এই কারণে যে দলটা যেহেতু ওই আন্দোলনের সময় এই মুখগুলো পরিচিত, অনেকেই তাদেরকে নানাভাবে সহায়তা করেছেন। সরকারের উপর তাদের প্রচণ্ড প্রভাব আছে এবং সরকারেরও একটা ব্লেসিংস এনসিপির উপর আছে, এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যে তাদেরকে সহায়তা করতে চান, সেটা তো তার কথাবার্তায় নানাভাবে প্রকাশিত হচ্ছে। কাজেই এটিকে সরকারি দল বললেও অত্যুক্তি হবে না। আবার এনসিপি এবং জামাতের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতা আমরা দেখতে পাই। সেই সঙ্গে এই যে এনসিপি জামাত কেন্দ্রিক যে শক্তি তৈরি হচ্ছে, এটা মূলত তারা ফ্যাসিবাদ বিরোধী বলছেন, স্বৈরাচার বিরোধী বলছেন, কিন্তু মূলত আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী একটা শক্তি হিসেবে নিজেদেরকে পরিচিত করতে চাইছেন। এটাই তাদের মূল লক্ষ্য, এবং সেটা করতে করতে এখন তারা বিএনপির বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নিয়েছেন। এবং বিএনপিকে যতভাবে নাজেহাল করা যায়, যতভাবে আন্ডারমাইন করা যায়, সেই চেষ্টাটা তাদের মধ্যে আছে। এবং এদের সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। জামায়াত ইসলামী চেষ্টাটি দীর্ঘদিন যাবৎ করছে। তাদের আরেকটা উইং অনেকে বলে, যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট আরেকটা পলিটিক্যাল পার্টি, এবি পার্টি, যাদের কথা এখন খুব বেশি শোনা যায় না। তারা যতটা লাইমলাইটে শেখ হাসিনার শাসনামলে ছিলেন বা গণ অভ্যুত্থান উত্তরও ছিলেন, কিন্তু ধীরে ধীরে জামাত যত বেশি সামনে আসতে শুরু করেছে, এবি পার্টি তত ম্রিয়মান হয়ে যাচ্ছে। হয়তো এনসিপিকেও এরকম একটা জায়গায় আগামী দিনগুলোতে চলে যেতে হতে পারে, না গেলে ভালো। সো এবি পার্টিও তাদের সঙ্গে আছে। সবচাইতে বড় শক্তি যেটা ইসলামী আন্দোলন, যে ইসলামী আন্দোলন রাজনৈতিক দল, যাদের সঙ্গে আওয়ামী লীগ, জামায়াত ইসলামের বৈরিতা দীর্ঘকালের। ইসলামী আন্দোলন আপনার বলা যেতে পারে বিএনপির সঙ্গে তাদের কিছুটা সখ্যতা একটা সময় ছিল, কিন্তু তারা এখন পুরোপুরি জামাতের সঙ্গে, এবং জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে কিন্তু বৈরিতা অনেক পুরনো এবং বেশ শক্ত বৈরিতা তাদের মধ্যে ছিল। তারাও এখন ওই প্ল্যাটফর্মে তারা একই সুরে কথা বলছেন। হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক শক্তি, কিন্তু এই অরাজনৈতিক শক্তিকেও অনবোর্ড করেছে জামাত। আপনারা জানেন হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। হেফাজতের একটা সমাবেশে শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের ক্র্যাকডাউন, সেখানে অনেক হেফাজত কর্মীর জীবনদান, মাদ্রাসা ছাত্রের জীবনদান, এই ইতিহাসগুলো আমরা জানি। কিন্তু সেই হেফাজতই আবার একটা সময় পরে শেখ হাসিনাকে কওমি মাতা হিসেবে উপাধি দিয়েছে, এবং আমরা হেফাজতের প্রভাব আওয়ামী লীগ সরকারের উপরেও দেখেছি। সেখানে সুপ্রিম কোর্টে স্ট্যাচু বানাতে দেয়া হয়নি। আমরা দেখেছি যে আমাদের
বাচ্চাদের পাঠ্যপুস্তকে কিভাবে হেফাজতের ইনফ্লুয়েন্স বা তাদের চাওয়াগুলো পূরণ করা হয়েছে। তো সেই হেফাজতের মধ্যে আবার খেলাফত মজলিস সহ কিছু রাজনৈতিক দলও আছে। সো এরা এখন সবাই মিলে বাংলাদেশে একটা ইসলামপন্থীদের ঐক্য করতে চাইছেন। বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, দেশের 90% মানুষ প্রায় মুসলিম। কাজে ইসলামপন্থীদের দল শুনলেই মনে হয় যে এরা বোধহয় সবাই মানে ইসলামকে রক্ষা করতে হলে এদের সঙ্গেই হাঁটতে হবে, এদের পেছনে যেতে হবে। ব্যাপারটা এরকম ভাবে দেখবার কোনো সুযোগ নেই। ইসলাম একটা ধর্ম। আমরা যারা মুসলিম, যারা প্র্যাকটিস করেন কিংবা করেন না, সবাই, অনেকে প্র্যাকটিস করেন না কিন্তু ইসলামের অবমাননাকে সহ্য করতে পারেন না, এমন মুসলমানের সংখ্যাও কম নয়। এবং বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলিম। কিন্তু এটা হচ্ছে যে চর্চাটা আমরা করি, এবং সুফিজম থেকে বাংলাদেশের এই ইসলামের উৎপত্তি, যেখানে সৌহার্দ্য, সম্প্রীতি, অন্যান্য ধর্মের সঙ্গে প্রতি সহিষ্ণুতা, এবং ধর্মের মূল কথা আসলে অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতার বিষয়টা আছে, সব ধর্মেই আছে, ইসলামে তো আরো বিশেষভাবে আছে। তো ধর্মের চর্চা, ধর্মের প্রতি বিশ্বাস, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ইসলাম আমরা যদি বলি। আর পলিটিক্যাল ইসলাম হচ্ছে ধর্মের নামে রাজনীতি করা, ধর্মকে ব্যবহার করা, রাজনীতি করা। মূল কথা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, এবং তারপরে আপনি ইসলামের পন্থায়, ইসলামের অনুশাসন মেনে আপনি হয়তো দেশ শাসন করবেন। কতটা করবেন, কতটা করবেন না, কতটা কৌশলী আপনি হবেন, সেগুলো তাদের ব্যাপার আছে। এর মধ্যে অনেক উগ্রপন্থাও অনেক সময় যুক্ত হয়ে পড়ে, সেটাও আমরা দেখেছি। সো সেটাও কতটা ইসলামের সঙ্গে যায়। আবার আমরা যদি এই যে আমি কথা যখন বলছি, আপনি যদি নিচে কমেন্টসগুলো পড়েন, দেখবেন যে এই ইসলামপন্থী দলগুলোর অনেক সমর্থক সেখানে কমেন্টস করছেন। সো তাদের ভাষা যদি আপনি দেখেন, আপনি দেখবেন সেটা ইসলামের সঙ্গে কোনো অবস্থাতেই যায় না। তো এই হচ্ছে প্যাটার্নটা। তো এই শক্তিগুলো একত্রিত হবার একটা চেষ্টা করছে, কিন্তু হিস্ট্রি যেটা বলে যে বাংলাদেশে এখন এই মুহূর্তে নিবন্ধিত রাজনৈতিক ইসলাম ভিত্তিক বা ইসলামী দলের সংখ্যা হচ্ছে 10। এর বাইরে অনিবন্ধিত কিছু ছোট দলও রয়েছে। এরা মূলত তিনটে ধারায় বিভক্ত। একটা হচ্ছে জামায়াত ইসলাম, যারা বেসিক্যালি স্ট্রং একটা পলিটিক্যাল ইসলামিস্ট ফোর্স, যাদের ইতিহাস আমরা জানি 71-এ পরে খুবই রেজিমেন্টেড একটা ফোর্স। বাট একথা ঠিক যে জামাতের রাজনীতির ইতিহাস তার জন্ম থেকে এ পর্যন্ত ভুলের ইতিহাসে ভরা। তারা অধিকাংশ সময়ই কোনো সঠিক সিদ্ধান্ত নেয়নি। এর বাইরে কমই মাদ্রাসা ভিত্তিক দেওবন্দ দলের একটা ধারা আছে, এবং আরেকটা হচ্ছে ইসলামী আন্দোলনের মতো দলগুলো। তো এরকম তিনটে ধারা। এবং আমরা যদি 1971 সালেও আমাদের মুক্তিযুদ্ধের সময় ইসলামী দলের সংখ্যা ছিল 10, এখনো নিবন্ধিত দলের সংখ্যা 10, আমি যেটা আগেই বলেছি। সো এরা আমরা যদি এবং ধর্মভিত্তিক রাজনীতির উপরে কখনো নিষেধাজ্ঞা এসছে, কখনো সেটা তুলে নেওয়া হয়েছে। এবং 1979 সাল থেকে যত নির্বাচন বাংলাদেশে হয়েছে, আমরা যদি দেখি ইসলামী দলগুলো কিন্তু সব একসঙ্গে কখনই হতে পারেনি। তাদের মধ্যে বিভেদ, বিভাজন, আমরা সবসময় দেখেছি সব নির্বাচনে একটা চেষ্টা হয়েছে তাদেরকে একত্রিত করবার, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। এবং অধিকাংশ সময় দেখা গেছে যে জামায়াত ইসলামের ব্যাপারে অন্যান্য ইসলামী দলগুলো ঠিক আস্থা রাখতে পারেনি। এবং আমরা যদি এটাও দেখি যে এখন মূলত ইসলামী আন্দোলন এবং জামাত, তারাই প্রধান দুটো শক্তি, এবং তারা কখনোই এক ছাতার নিচে ছিল না, কিন্তু তারা এক হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি এটাও দেখি যে এই দলগুলো এমনকি ধরেন সব দলগুলো যদি একসঙ্গে নির্বাচন করে, তারা আলাদা আলাদা ভাবে করলেও আমরা যেটা দেখেছি যে 1991 সালের নির্বাচন, যে নির্বাচনটাকে সবচেয়ে ভালো নির্বাচন বলে বলা হয়, যে নির্বাচনে জামায়াত মোটামুটি অনেকগুলো আসন পায়, কিন্তু ওই নির্বাচনে সকল ইসলামী দল মিলে ভোট পেয়েছে 14.4%। সো এটাকে যদি আপনি বাড়িয়ে টাড়িয়ে এই নির্বাচনে দেখেন, বড় যে 16-17% ভাগ বা 20% হতে পারে, সেটা কিন্তু সরকার গঠন করবার জন্য একেবারেই যথেষ্ট নয়, কোনো ব্যবস্থাতেই যথেষ্ট নয়। আবার এদিকে জামাত যেমন ধরেন আপনি, তারা ঐক্যের কথা বলছে ইসলামী দলগুলোর মধ্যে, মুখে তারা সেটা বলছে বটে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা সারা দেশে তাদের প্রার্থীদের
এককভাবে মনোনয়ন দিয়ে দিয়েছে। সো এই ঐক্য কতখানি হবে সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় আছে। অনেকেই মনে করছেন যে এনসিপি তার সঙ্গে যুক্ত হলে তরুণ ভোটাররা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং প্রতি 10 জন ভোটারের 4 জনই হচ্ছে তরুণ। শুনতে এটা ভালো লাগে, কিন্তু এনসিপির এই তরুণ নেতারা আজকে ডাক দিয়ে বুঝতে পারবেন যে তরুণরা আসলে কতখানি তাদের সঙ্গে আছে। তরুণদের স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটা তারা কারোর মধ্যে দেখতে পাচ্ছে না। এটা সত্যি, তারা আওয়ামী লীগের মধ্যে সেটা দেখেনি, বিএনপির মধ্যে পাচ্ছে না, জামায়াতের মধ্যেও নানা কারণে হয়তো সেটা অনুপস্থিত তাদের চোখে, এনসিপির মধ্যেও সেটা সেই ভরসা তাদের নেই। কাজেই তরুণরা ঐতিহাসিকভাবে যেটা দেখা যাবে যে তারা হয়তো কিছু ভালো কর্মসূচি পেলে সেখানে হয়তো সুইং ভোটার হিসেবে তারা তাদের একটা অংশ ভোট দিতে পারে। কিন্তু আমাদের এখানে বাংলাদেশের ট্রেন্ড হচ্ছে ফ্যামিলি যেদিকে যায়, এবং ঐতিহাসিকভাবে একই ফ্যামিলির লোকজন, কারণ তারা তরুণ বলেন, শিশু বলেন, কিশোর বলেন, তারা ফ্যামিলির সিনিয়রদের সাফারিংসটা দেখে, প্রাপ্তিযোগটাও যেমন দেখে, অপ্রাপ্তিটার দেখে, বঞ্চনাটাও দেখে, এবং এটা দেখে দেখে তাদের একটা মনন তৈরি হয়। তো হিস্টোরিক্যালি আমরা যদি ট্রেন্ডে দেখি, তারা ওই এক পরিবার একইভাবে একই জায়গায় ভোট দেয়, এবং সেই সব বিবেচনা করলে বাংলাদেশে আসলে বিএনপির ভোট 30 থেকে 40, আওয়ামী লীগেরও একই, বাকিটা 10% বা 15% ধরেন বড়জোর অন্যান্য রাজনৈতিক দলগুলোর, এবং সুইং ভোট বাকিটা। সো 30-30-60 ধরেন আপনি আওয়ামী লীগ বিএনপির মধ্যে, আপনি ধরেন 20 সুইং আর 20 ধরেন অপর রাজনৈতিক দলগুলোকে যদি আমরা এভাবে মোটা দাগে ভাগ করি, আওয়ামী লীগের ভোট হয়তো এবার কিছু কমবে, বেশ খানিকটাই কমবে। এই ভোট কোথায় যাবে সেটা একটা বড় বিবেচ্য। আওয়ামী লীগের লোকজন কি জামাত বা ইসলামপন্থী দলগুলোকে ভোট দিবে? ইসলামপন্থী মানে আমি সোকল্ড ইসলামপন্থী বলছি, নাকি তারা বিএনপিকে ভোট দিবে? আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাদের ভোট কাটে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারলে কি হবে? অংশ নিলেও যে আওয়ামী লীগ অতীতে যে ভালো নির্বাচনে যে ভোট পেয়েছে, এবারের নির্বাচনে তাদের সেই ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুইং ভোট তাদের দিকে যাবে না, তাদের সমর্থকদের অনেকে তাদেরকে এবার ভোট দিবে না। তারপরও অন্য যে কোনো দলের চাইতে বিএনপির পরে তারাই বেশি ভোট পাবেন বলে ধারণা করা যায়। সো সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা যেখানে দাঁড়াচ্ছে যে এই যে ইসলামপন্থী রাজনৈতিক দল বলে ধর্ম রক্ষার নামে বা এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তুলে যে ভোটের আওয়াজ তুলবার চেষ্টা, সেটা আখেরে খুব ভালো সুফল দিবে বলে অন্তত আমার কাছে মনে হয় না। মানুষ দেখবে কর্মসূচি, মানুষ দেখবে আচরণ, মানুষ দেখবে তার ভবিষ্যৎ। তরুণরা দেখবে তার জন্য কর্মসংস্থান কে নিশ্চিত করতে পারবে, এবং কর্মসংস্থান কে নিশ্চিত করতে পারবে সেটা বুঝতে গেলে তাকে সে প্রথমে বিবেচনা করবে ক্ষমতায় আসলে কে যাবে। এটাও বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার একটা প্রধান বিবেচনা। ভোট মানুষ নষ্ট করতে চায় না, ভালো লোক কিন্তু ভোটে তো জিতবে না, সো তাকে ভোট দেবে না। কে জিতবে? নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, না কে জিতবে? সো এটা একটা গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন আমি জাস্ট শেষ করবার আগে বলে রাখি, শাপলা প্রতীক নিয়ে একটা কথা তুলেছে এনসিপি। তারা শাপলা প্রতীক চায় নির্বাচনের প্রতীক হিসেবে, চাইতেই তারা পারে, কিন্তু শাপলা কিন্তু একটা জাতীয় প্রতীক, জাতীয় ফুল, এবং শাপলাকে আমাদের জাতীয় প্রতীক হিসেবে আমরা ব্যবহার করি, সেটা কোনো দলের প্রতীক হতে পারে না। নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই, এখন তারা বলছে যে শাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাবে না। একইভাবে এটাও বিবেচনায় করা দরকার যে দাঁড়িপাল্লা আসলে জামায়াত ইসলামের প্রতীক হতে পারে কিনা। দাঁড়িপাল্লা আমাদের আদালতের প্রতীক, সর্বোচ্চ আদালতের প্রতীক, সুপ্রিম কোর্টের দাঁড়িপাল্লা। সে এই সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বা জাতীয় প্রতীকগুলো কোনো রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন দিতে পারে কিনা, আমরা দিতে পারি কিনা, সেটা একটা আরেকটা বিবেচ্য বিষয়। সব মিলিয়ে মূল কথা যে আদর্শের হন, যার যা অবস্থান হোক, যে জোট করুন কিংবা জোট করতে না পারুন, আসুন আমরা নির্বাচনের পথে হাঁটি, নির্বাচনকে নিশ্চিত করবার চেষ্টা করি, এবং সেখানেই আমাদের আপাত মুক্তি। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।